18 মাস যদি বাংলাদেশকে রাজনীতি বিমুখ করে রাখেন, অর্থাৎ কোন নির্বাচন নাই। লোকাল গভর্নমেন্ট নাই, সেন্ট্রাল গভর্নমেন্ট নাই, কোন জায়গাতে পাওয়া নাই। এই নির্বাচন বিমুখ রাখলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু। ক্ষতি পোষাবে কেন? এই ক্ষতি কিন্তু আর্মি পোষাতে পারবে না। রুশ ইউনুস তো পারবেই না। ভারতকে ছাড়া আমি চলতে পারবো না। আরেক কথা। কিন্তু আমি যে ভারতকে চাচ্ছি, আমি পাচ্ছি না। এটা আমার হতাশা, আমার প্রতিবাদ। কিন্তু তাকে নিয়ে চলতে পারবো। আমি তাকে মাইনাস করে চলতে পারবো না। আমি পছন্দ করি বা না করি, রিয়ালিটি হচ্ছে আমি তাকে ছাড়া চলতে পারবো না। ভারত আমাকে ছাড়া চলতে পারবে। ওদিকে তার বিরাট ভূখণ্ড রয়ে গেছে। নিরাপত্তার ঘাটতি আছে ওখানে তার। এবং ভারত চীন যখন সীমান্ত নিয়ে কথা আলাপ হচ্ছে না, অনেক টাকা গেছে কিন্তু। মোর দ্যান $100 বিলিয়ন ইনভেস্ট করছে চায়না ভারতে। এখন এইটা কি জন্য করছে? গন্ডগোল করার জন্য? না। গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় সরকার হবে কি হবে না। এই হুম, ডিসিশন সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টা। জনগণ চিৎকার করতেছে কোন লাভ নেই কিন্তু। এখন কিন্তু একটা কথা মনে রাখবেন, এখন সরকারটা কিন্তু সেনাবাহিনী ব্যাকড সরকার। বলতে পারেন অনেকটা নির্ভরশীল সেনাবাহিনীর উপরে। কালকে সেনাবাহিনী যদি সরে যায়, ডক্টর ইউনূসের পিছন থেকে গভর্নমেন্ট কোলাপস করে যাবে। সুতরাং আপনি এখানে দেশটা কে চালাচ্ছে? বাহ্যত দেশটা চালাচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস। তাকে দরকার এই মুহূর্তে। কারণ সেনাবাহিনী ভালো করে জানে যে এই মুহূর্তে যে দায়িত্ব নিতে চায়, যেকোনোভাবে হোক না, পরিস্থিতি যেরকম হয়, তার পক্ষে সম্ভব না এই জিও পলিটিক্স আলোকে বিশ্ব রাজনীতি বুঝে টুঝে ফান্ড ফুন্ডের এত চাহিদা রয়েছে আপনার আপনার এত 22 কোটি লোক, 30 কোটি, 18 কোটি লোক প্লাস বিভিন্ন সম্পর্কগুলি যে টালমাটাল হয়ে যাবে এটা সম্ভব না। এখানে ডক্টর ইউনূস যেটা বলেন তার একটা ইমেজ আছে, তিনি এখানে আসছেন ঠিক আছে। তো সমস্যা সেখানে না। সমস্যাটা হচ্ছে যে আপনি 18 মাস চালাবেন তো। আমাদের কিন্তু 18 মাসের সমস্যা নাই। সমস্যা হচ্ছে 18 মাস যে নৌকাটা চলবে, যে ট্রেনটা চলবে, তার ফুয়েল ঠিক আছে। এখন ড্রাইভার ঠিক আছে কিনা? এই 18 মাস চালাতে গেলে এখন যারা চালাচ্ছে তাদের কথাবার্তা আচার-আচরণ এবং তাদের ব্যক্তিগত যে অবয়ব, কথার যে ভঙ্গি, যে ড্যাপ এগুলো হবে না। প্রত্যেকটা চেয়ার কিন্তু মন্ত্রীর চেয়ার কিন্তু হচ্ছে রাজনীতির চেয়ার। এটা কখনোই মনে করবেন না রাষ্ট্র মানিত রাজনীতি। রাষ্ট্র মানিত রাজনীতি। রাজনীতি হয় না। রাজনীতির চেয়ারে বসে আপনি অরাজনৈতিক কথাবার্তা বলবেন, এটা পাকিস্তানের জিয়াউল হকের শাসন নাকি এটা? কি হইছে? পাকিস্তান পিছাই দিছে সে। জিয়াউল হকের শাসন পাকিস্তান ডিপলিটিসাইজ করে ফেলেছে। পিছিয়ে গেছে এটা। লাভ হয় না কিন্তু। কিন্তু এখন যদি বাস্তবতা মেনে নেন, এই যে 18 মাস বলেছেন, আমি বলছি 18 মাস তো কোনো সমস্যা নাই তো। আপনি এই মুহূর্তে যে দলগুলো ছিল এখানে, সিভিল সোসাইটি নেন, সব মিলামিশা এই ক্যাবিনেট করছে ছোট ক্যাবিনেট। আরো 20 জন নেন না কেন? কোন অসুবিধা নেই তো। 20 জন গেলে কি হবে? তখন হবে কি জানেন? রাজনীতিবিদরা বুঝতে পারবে সময়টা কখন দরকার। সময়টা আপনি দিতে চান না। রাজনীতিবিদরাই বলবে যে আমাদের এই কর্মসূচিগুলো আমরা চাচ্ছি শেষ করে দিতে পারি। তারা প্রতিবাদ করবে না তো। এখন তাদেরকে সরায় রেখে আপনি তাদের ভাত আপনি তৈরি করতেছেন। আপনি কুক, আপনি বাজার করতেছেন। খাবে কেডা? তারা খাবে। এটা তো হয় না। আপনি যে রাজনীতি 18 মাস যদি বাংলাদেশকে রাজনীতি বিমুখ করে রাখেন, অর্থাৎ কোন নির্বাচন নাই। লোকাল গভর্নমেন্ট নাই, সেন্ট্রাল গভর্নমেন্ট নাই, কোন জায়গাতে পাওয়া নাই। এই নির্বাচন বিমুখ রাখলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু। ক্ষতি পোষাবে কেন? এই ক্ষতি কিন্তু আর্মি পোষাতে পারবে না। রুশ ইউনুস তো পারবেই না। হয়তো দেখবেন এইজন্যই বলছি যে এখনো সময় আছে। আপনি ক্যাবিনেটটাকে বাড়ান, বাড়ায়ে সেখানে প্রত্যেক দল থেকে আনুপাতিক হারে আপনি ওই দলকে বলেন যে এমন কাউকে দেন যারা নির্বাচন করবেন না। এমন কাউকে দেন যাদের ইমেজ সংকট নাই। দেখবেন হয়ে যাবে। তারা যখন আসবে তখন এখন যারা আছে তারাও ফিল করবে ব্লেন্ডিং অফ দ্য টু ফোর্সেস। মানে এইটা হলো একটা মানে মন্ত্রিসভা। এবং প্রফেসর ইউনূসও মনে করতে পারে I represent বাংলাদেশ। এখন কিন্তু আপনি যে আপনার ক্যাবিনেট কিন্তু বাংলাদেশ না। আপনি বলছেন গণ অভ্যুত্থানের পরে ক্যাবিনেট এটা। আপনি বলেছেন দায়ী ছাত্রদের কাছে। অনেক কথাই তো বলেছেন আপনি। সব কথাই যদি বলে দেই যে ইউনূস সাহেব নোবেল পাইছে বলে সব হয়ে আচ্ছা নোবেল পাইছে বলে কি তার সবকিছুই আমরা মেনে নেব? নোবেল তো একটা ভিন্ন জিনিস। আপনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখানে। ওই চেয়ারটায় বসে আছেন আপনি। আপনার কর্মকাণ্ড জনগণের সাথে। আপনার বাজেট আসতে হবে এখানে। বাজেট দিতে হবে। এখানে কেন কথা বলতেছেন? এখানে নোবেল পুরস্কারের সাথে কি সম্পর্ক আমি এটা বুঝি না তো। আমরা তাকে একটা ঢাল হিসেবে ইউজ করতেছি নোবেল পুরস্কারটা। এটা পাইছে সম্মানিত হিসেবে। সেটা তার ব্যক্তিগত জিনিস। সে পেয়েছে, আমরা খুশি। এটা দিয়ে পৃথিবীতে তার অবস্থান হইছে। কিন্তু তাকে প্রমাণ করতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি আমার দক্ষতা দিয়া, প্রজ্ঞা দিয়া যে ক্যাবিনেট করতে পারছি, আগাতে পারি কিনা। আমার হিসাবটা হচ্ছে এদেরকে দিয়ে পারবেন না। সম্ভব না। কারণ দৃঢ়তা, সাহসিকতা, ফোরসাইটেডনেস তো নাই তো এগুলি।
আমি তো দেখতে ব্যবসায়ীদের সাথে কথা হয়তো, আমলাদের সাথে কথা হয়তো আমাদের। তারা কি বলে? হতাশ। মন্ত্রীদের সাথে কথা বলে ডিসিশন দিতে পারে না। ডিসিশন দিতে পারতেছে না। একেকজনের কাছে ৪ টা ৫ টা করে মিনিস্ট্রি। মানে মনে হয় কি এটা কি মোয়া নাকি? এটা মোয়া খাইতেছেন আপনারা? হঠাৎ করে পেয়ে গেলেন। একটা মিনিস্ট্রি ছাড়া দেখান না প্রমাণ করতে পারেন কিনা? যে একটা মিনিস্ট্রি এতবার টাকা দিয়েছেন ৪ টা ৫ টা করে দিয়েছেন। এর অর্থ কি? এটার অর্থ হলো অন্যভাবে গেলে এই এই পরিষদকে, উপদেষ্টা পরিষদকে কিন্তু কোন না কোনভাবে আবার ব্যর্থ করে দেওয়ারও কিন্তু একটা চেষ্টা আছে। যে তারা ব্যর্থ হয়ে যাক, প্রমাণ হয়ে যাক। এই ধরনের সরকারও পারে না। আপনি সব দিকে তাকান না। যেমন প্রফেসর কলিমুল্লাহ একটা মারাত্মক কথা বলেছেন। কলিমুল্লাহর জীবনে আজকের মতো কথা বলেছে, এই পর্যন্ত যত টক শো করেছে সে, আমার কাছে মনে হয় এটা তার অ্যাটমিক ভার্সন। তিনি বলেছেন ভারতে একটা কথা বলেছেন। আমি তার সাথে একমত। খোঁচাখুচি করতে যাই না। এটা কিন্তু ময়দান না। এটা ময়দান না। ময়দানের কথা একরকম, রাষ্ট্র পরিচালনা একরকম। আমি আগেও বলছি, যখন চেয়ারে বসে যাবেন, সেই ভাষা সেই শব্দ থাকে না। কেন থাকে না? আপনি বাস্তববাদী হয়ে যাবেন। ভারত আমাকে শোষণ করছে। এক কথা। ভারতকে ছাড়া আমি চলতে পারব না। আরেক কথা। কিন্তু আমি যে ভারতকে চাচ্ছি, আমি পাচ্ছি না। এটা আমার হতাশা, আমার প্রতিবাদ। কিন্তু তাকে নিয়ে চলতে পারব। আমি তাকে মাইনাস করে চলতে পারব না। আমি পছন্দ করি বা না করি, রিয়ালিটি হচ্ছে আমি তাকে ছাড়া চলতে পারব না। ভারত আমাকে ছাড়া চলতে পারবে। পারবে। হয়তো তার বিকল্প পথে যেতে হবে। কিন্তু সে পারবে। সে আমার নির্ভরশীল না। আমি বিভিন্ন কারণে নির্ভরশীল হয়ে গেছি তার কাছে। জিওগ্রাফি, অর্থনীতি, সমুদ্রনীতি এই নিষে এটা আমার এটা পরি হয়তো আপনি মনে করছেন বা আমি অনেকেই মনে আমি করছে কিন্তু আমার মনে করেন না। আমার মনে কিন্তু করার আস্তে কথা না। আস্তে যে হ্যাঁ, আমি বলছি বাস্তবতা দিয়ে কথা বলছি এটা ভূ-রাজনীতি, রাজনীতি সব নীতি। সব দলের যারা বের হয়ে আসতে রাষ্ট্র পারে না বাংলাদেশ সেই যারা জায়গা থেকে। চালাচ্ছে তাই নিয়ে আসেন। আপনি অযথা কথা মালদ্বীপে তো ভারতীয় বলে না। হুম, আমি বলছি যে কথাটা এরকম যে মালদ্বীপের কথা বলল হাবিব ভাই। হুম, মালদ্বীপ হুম। ভারতের কাছে চলে গেছে আবার। খবরটা রাখেন আপনি? একটা সুনামি নিয়ে, একটা বন্যা নিয়ে তাকে কিন্তু খারাপ হয়ে গেছে। সেই মালদ্বীপ নাই আর। যখন আপনি লাভটা দিছিলেন, সবাই মনে করছিল হয়ে গেছে। সেই মুইজ্জু কিন্তু সেই মুইজ্জু জায়গায় নাই এখন। এটাও দেখেন সর্বশেষ পরিস্থিতি দাঁড়াইছে। আমি কিন্তু ভারতকে বর্গ দেখতেছি না। আমি বলছি যে আমি ভারতকে চাই না। একমত। কিন্তু ভারতকে ছাড়া আমি চলতে পারব না। কোথায় পারব না? দেশের ভিতরে পারবো। আমি যে দেশের বাইরে পা দিব, নানা সংকট সৃষ্টি করবে সে। সে দুষ্টুমি করবে আমার সাথে। এই দুষ্টুমিকে আমি মুখের কথা আমি শক্তি দেখাই দিব, মুখের কথা বলবো। এগুলি তো রাজনীতির কথা। রাষ্ট্রনায়কের কথা না। আজকে যখন বিএনপির মহাসচিব কথা বলেছে, যে তারা যখন বললেন উত্তর-পূর্ব ভারত নিয়ে কথা বলছেন, বিএনপি মহাসচিব বলে, "ইয়েস, আই ডু এগ্রি।" এই কথা যদি আজকে মঞ্চে যেয়ে বলেন, পারবেন? তখন কি বলবেন? "না, না, না, উত্তর ভারতটি আমরা ঠিক দিব না। ওটা গরম থাকলে আমরা গরম থাকবো।" ওইটা হলো রাজনীতির কথা। আর ফখরুল যে কথা বলেছে মির্জা ফখরুল, এটা রাষ্ট্রনায়কের কথা। রাষ্ট্র পরিচালনার কথা কিন্তু। এই জিনিসগুলো বুঝতে হবে কিন্তু। সে ভুল করে নাই। বিএনপির এই অ্যাপ্রোচটা পছন্দ করেছি। এটা হচ্ছে বাস্তবসম্মত অ্যাপ্রোচ। এখন যদি আপনি এই কথাটা যদি মঞ্চে যেয়ে বলেন যে, "না আমি ভারত বলেছে, আমি ডিস্টার্ব করব না, আমি মেনে নিয়েছি।" ওখানে কি ফখরুল ইসলাম বলেছে? তাহলে আসেন এখানে। আমি এখন হাবিব ভাইকে বলি। কথা অসম চুক্তি হয়েছে কতটা? আমরা জানি না। এরা কে জানে? আন্দোলন তাড়াতে দাঁড়ায়। এখন যারা ক্ষমতায় এসে তারা বলেন অসম চুক্তি প্রকাশ করতে বলেন। একটা চুক্তি প্রকাশ করতে বলেন। কেন পারবে না? তাহলে যারা নাকি আন্দোলন কইরা তাদেরকে বসাইলো চেয়ারে। আমি সেই ২ জন সমন্বয়কারীকে বলছি। আসিফ আছেন এখানে, ওখানে আছে নাহিদ আছেন, ও সমন্বয়কারী একজন আছেন বিশেষ সহকারী। আমি ৩ জনকে বলি, তোমরা সাহস করে বলো কোথায় কয়টা অসম চুক্তি হয়েছে? যদি না হয়ে থাকে, হইছে তো আমরাও জানি বুঝতাছি। কোথায় হইছে? প্রকাশ করো। এখন কি বলবা? রাষ্ট্রীয় নিরাপত্তা এখানে প্রকাশ করা যাবে না। তোমাদের এইজন্য পাঠানো হয়েছে? হ্যাঁ, পাবে না। কারণ বিপ্লবের পরে বিপ্লবী সরকার যদি হতো, তাহলে ১৫ দিনের মধ্যে অনেক কিছু ঘটে যেত। হাবিব ভাই যেগুলো বলছেন, সব ঘটে যেত। আওয়ামী লীগ ১৫ বছর না, ২০ বছর মাথা তুলতে পারত না। আমি হাবিব ভাইয়ের সাথে একমত। যেহেতু বিপ্লবোত্তর পরিবেশে সংস্কার চলে আসছে, এই সংস্কার কিন্তু আওয়ামী লীগের পথ দেখাই দিচ্ছে। এই পথ কে দেখাইছে? এই সংস্কার। এই সংস্কারবাদী যে সরকারটা করছেন না, এই সরকারের ভিতরে অনেক কিছু হবে যেটা বিপ্লবের সাথে মিলবে না। শেষ করবেন ছিলাম। আপনি মিলাই দেখেন। হাবিব ভাই প্রত্যেকটা কথার সঙ্গে একমত। কিন্তু সেটা না হলে তো সবাই দুঃখিত হবে। কেন? আপনি যে বৈপ্লবের কথাবার্তা বললেন,
যদি বিপ্লবী সরকার হতো 7 দিনের মধ্যে বলে দিত আওয়ামী লীগ ব্যান্ড আর নাই। কিন্তু সেটা বলতে পারে নাই। কেন পারে নাই? ১০০ কম্পোনেন্ট। কেন পারে নাই? এখানেও ভারত দাঁড়ায় গেছে। দিন যত যাবে ভারত কিন্তু শেখ হাসিনাকে ততটাই প্রসারিত করবে। আমরা খারাপ বলি আর মন্দ বলি, তা আমাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা ভারতের সম্পর্ক আওয়ামী লীগের, তো তাদের ব্যাপার। এখন আমরা বলতে পারি, "তুমি খারাপ।" আমি বলছি না, আপনি বলছেন। কিন্তু আওয়ামী লীগকে দিয়ে বললাম, আমি শুধু অপেক্ষায় আছি বিপ্লব যারা করল, আমি আশাবাদী হবে। আমি নিরাশ। কারণ পদক্ষেপগুলো যে আসতেছে তাতে আমি এটা কনভিন্সড হচ্ছি না, এটা হবে। সেজন্যই বললাম, প্রফেসর কলিমুল্লাহ তার জীবনের শ্রেষ্ঠ কথাটা আজকে বলেছে। এই টক শোর জীবনে। যে কথাটা হলো মূল কথা। এবং আমাদের বুঝতে হবে কলিমুল্লাহর এই কথাটা কিন্তু নিছক কথা না। তার অভিজ্ঞতা, দক্ষতা, আন্ডারস্ট্যান্ডিং, ফোরসাইটনেস, রিয়ালাইজেশন সবকিছু দিয়ে এসে বলেছে। আমি কলিমুল্লাহর অনেক অনেক কথাগুলো কিন্তু আমি খুব সিরিয়াসলি গুরুত্ব দিয়ে দিই। যেমন আজকের কথাটা। এবং এটার মিনিং যদি আপনারা বুঝতে পারেন, এই টক শো যারা শুনতেছেন, কলিমুল্লাহর গালি দিয়েন না কিন্তু। কলিমুল্লাহ কিন্তু নিরেট সত্য ঐতিহাসিক কথা বলেছে। এবং এই ঐতিহাসিক সত্য কথাগুলো কিন্তু আমাদের জীবনে বড় সত্য। আমরা যারা অতি আবেগে চলি, কথায়, কথায় বলি যে ভারত কিচ্ছু না। ইলিশ মাছ দিব না, তেল দিব না, লবণ দিব না, কিচ্ছু দিব না। আপনারাও খাইয়েন না। আমি তো বলেছি, যারা এক্সপোর্ট ইম্পোর্ট টা বুঝতে পারতেছে না বাস্তবে, আমার চাহিদার খাত তাদের কাছে নাই। যারা জানে না ভারত বাংলাদেশ সম্পর্কে কোথায়, কোথায় আমরা হিট করব, করব না, কি তারাই কিন্তু বেশি কথা বলতেছে এবং তাদের কথাগুলো শূন্য রয়ে যেতেছে। কেন যেতেছে? ওগুলো কিন্তু সম্পর্ক নষ্ট করতেছে। সম্পর্ক বিল্ড আপ করে। আজকে ভারতের সাথে বাংলাদেশের যে গ্যাপ হয়ে গেছে, এটা খারাপ লক্ষণ তো এটা। আপনি গ্যাপটা কিভাবে নিট করবেন? গ্যাপ পূরণের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এদের সাথে কথা বলতে হবে। ভারত কিন্তু এখন পর্যন্ত কথা বলে নাই। খেয়াল করবেন। জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, উপদেষ্টার নাম কস্তে কথা হয়েছে। সে কথা গুরুত্ব হচ্ছে না। এগুলি বুঝতে হবে আপনার। যেই চায়না, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ হলো চায়না। আর সেই চায়না কি করলো? ১ সেকেন্ডে অস্বীকার করলো সবকিছু। চায়না তো বেইমানি করতে অভ্যস্ত, ব্যবসা। সে জামাতের সাথে দেখা করছে, বিএনপির সাথে দেখা করছে, চিফের দেখা করছে। ইভেন চিফ অ্যাডভাইজার আপনার জাতিসংঘে দেখা করলো কে? তাদের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং। তিনি বললেন, "সোলার সিস্টেম আমরা ইনভেস্টমেন্ট করতেছি।" লক্ষ্য রাখবেন। আইজি মনে হচ্ছে চায়না কিচ্ছু করে নাই। আগের দিন পর্যন্ত বলছে ইন্টারনাল ব্যাপার। আমি সেইজন্যই বললাম, কিছু, কিছু ব্যাপার হাবিব ভাই, আপনি তো নেতা। আমি মনে করি আপনি আগামী স্টেটসম্যান। আমি আপনার কাছে এগুলো চাবো। কারণ আপনি যখন চেয়ারে বসে যাবেন, আমি চাবো আপনার কাছে। আমি আপনাকে অন্যের দেখি না। আমি বাংলাদেশে আপনাকে একটা ব্যতিক্রম কিছু 1 মিনিট। এবং সেইজন্যই বললাম যে, আমিও চাই বাংলাদেশ মাথা উঁচা করে দাঁড়াক। উঁচা করার জন্য কিন্তু বক্তৃতা না, বড়, বড় কথা না। উঁচা করার জন্য কি হবে? আপনার রিসোর্স, আপনার কম্পোনেন্ট, আপনার ভূ-রাজনীতি, আপনার বন্ধুকে সবকিছু মিলে হবে। এই যে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার কে করবে? একসময় ভারত করছে, আগামীতে আমেরিকা করবে। আপনি স্বাধীন নেই। আমাকে বুঝাই দেন আপনারা ডাটা দিয়া। আপনারা তো এখন যারা বলতেছে ভারত বিরোধী, তারা আমেরিকার পক্ষে চলে গেছে। তা আমাদের নির্বাচনটাকে আমেরিকা করে দিবে? না। খেলাটা বুঝেন কিন্তু। খেলাটা হচ্ছে এরকম, জাতিসংঘের ৩ টা ভোট দেখেন। আইসা পড়ছে ভারতের পক্ষে স্থায়ী প্রতিনিধি হবে। পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। ভারতের সাথে কোয়াডের ফয়সালা হয়ে গেছে। পার্মানেন্ট পেট্রোল। এগুলো লক্ষ্য রাখেন কিন্তু। এগুলো কিন্তু বিশ্ব রাজনীতির অঙ্গ। ওখানে কিন্তু বাংলাদেশের বিষয় না। বৃহত্তর অঙ্কে কিন্তু ছোট, ছোট অঙ্ক শুরু হয়ে যায়। একসময় ভারতের চোখ দিয়ে দেখত এখন আসেন। এখন আমেরিকার সাথে মিলে ভারত দেখবে। কিন্তু ভারত আমেরিকা কিন্তু কোন মতে এক থাকবে কিন্তু। যারা মনে করতেছেন ভারত সরে গেছে আসবে না, বোকার স্বর্গে বাস করতেছে। ভারত আমেরিকার সাথে ওই পয়েন্টে এক থাকবে যে তার সাথে আমেরিকাও দেখবে তোমার স্বার্থ কোনটা বলো। বাট আমার স্বার্থ ভাইটাল। এই যে দেখাটা, কাজেই এইটা কখনো বলবেন না যে ভূ-রাজনীতিতে বা যারা আন্তর্জাতিক পলিটিক্স যারা বোঝেন, জানেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যাদের আছে, তারা বলবেন না এই কথা যে ভারত সরে গেছে। ভারত সরতে পারে না। ভারত কেমনে সরবে? ওদিকে তার বিরাট ভূখণ্ড রয়ে গেছে। নিরাপত্তার ঘাটতি আছে ওখানে তার। এবং ভারত চীন যখন সীমান্ত নিয়ে কথা আলাপ আলোচনা অনেক টাকায় গেছে কিন্তু। মোর দ্যান $100 বিলিয়ন ইনভেস্ট করছে চায়না ভারতে। এখন এইটা কি জন্য করছে? গন্ডগোল করার জন্য? না। এগুলো আপনার বুঝতে হবে। এবং আণবিক কথা একটু শেষ করে দেই। আণবিক শক্তি নিয়ে এটম বোমা নিয়ে কথা চলতেছে। আমাদের এক ভাই খুব গরম, গরম কথা বললেন, বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের সাথে মিলা একটা এটম বোমা করতে পারে সব ঠিক হয়ে যাবে। এটম ইতিহাসটা জানেন। মুসা ভাই, হাবিব ভাই, কহিমুল্লাহ। এটম বোমা যখন নিক্ষিপ্ত করা হয়, ফালানো হয়, এটা কিন্তু ভুলে পড়ে। ভারত কখনো পাকিস্তান বোমা ফালাবে না।
যদি সে রাওয়ালপিন্ডিতে ফেলায়, পাকিস্তান এরকম ম্যাপটা এরকম কিন্তু। সেটা কি সেটা এটোমা কিন্তু ধ্বংস বেশি হবে ভারত। কারণ সেটা গোল চক্করে চলে কিন্তু। এটা পাকিস্তানের ভারতও জানে কিন্তু। ইতিহাসটা কি পাকিস্তান জানে ফালাইতে গেলে আমার লস তার লস বেশি। এখন এই এটম বোমার ইতিহাসটা যে না জানে, তার এক্সপ্যানশন যে না জানে, টক শোতে পড়ে ফেলালে সে কি করবে? আমরা চাই না। আমরা স্বাধীন বাংলাদেশের বিপ্লব পরিবেশে কোনো ভোজবাজির কথাবার্তা চাই না। অতিরঞ্জন রোমান্টিসিজম চাই না। আমরা চাই বাস্তবতা আগান। এই প্রজন্ম কিন্তু অনেকটা বাস্তববাদী। এটা সায়েন্স টেকনোলজি যুগ না, এআই যুগ। এই যুগে কিন্তু কথা কম কাজ বেশি। কিন্তু এখনো বাংলাদেশের রাজনীতিবিদরা কথায় বিশ্বাস করতেছে কিন্তু কাজ করতেছে না। সমস্যা হচ্ছে ওইটাই এবং আমি এখনো বিশ্বাস করি 18 মার্চ যদি পার হইতে চান, নির্ঘাত জাতীয় সরকার প্রয়োজন হয়ে পড়বে। তো এমন সময় কইরেন না যখন করলে লাভ হবে না। সময় থাকতে করেন, দেশেরও ভালো হবে, আপনারও ভালো হবে, জাতির মঙ্গল হবে। ধন্যবাদ।